ত্যাগ আর আত্মশুদ্ধির বার্তা নিয়ে হাজির হলো পবিত্র ঈদুল আজহা। ভেদাভেদ ভুলে পশু কোরবানির মাধ্যমে অন্তরের কলুষ দূর করার প্রার্থনা করবে গোটা জাতি। ঈদুল আজহার প্রধান জামাত আজ সকাল 7:30টায় ঢাকায় হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে। জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুল মালেক। একসাথে 35,000 মুসল্লির জামাত আদায়ের জন্য প্রস্তুত রাখা হয়েছে জাতীয় ঈদগাহ ময়দান। আছে পর্যাপ্ত নিরাপত্তা এবং সেবার ব্যবস্থা। এই জামাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ জাতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের অংশ নেওয়ার কথা রয়েছে। ঈদ জামাতের আরো খবর জানাতে জাতীয় ঈদগাহ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আশরাফুল আলম আকাশ। প্রথমে ঈদের শুভেচ্ছা জানাই। কিছুক্ষণের মধ্যে জামাত শুরু হওয়ার কথা, একটু জানাবেন যে সার্বিকভাবে কেমন প্রস্তুতি নেওয়া হয়েছে, মুসল্লিরা আসতে শুরু করেছেন কিনা? আশিক, আপনাকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আর আজকে সকাল 7:30টায় ঈদের প্রধান যে জামাতটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সেটি 7:30টায় অনুষ্ঠিত হবে। এখন পর্যন্ত সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে যে রাস্তাটা, সেখান থেকে কিন্তু অনেক মানুষ কিন্তু আসা শুরু করেছে। আমরা সেই সকাল থেকে দেখছি জাতীয় ঈদগাহকে কেন্দ্র করে কিন্তু ঢাকার বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে মুসল্লিদের ঢল নেমেছে। তারা পরিবারের ছোট ছোট শিশুদের নিয়ে কিন্তু বলা যায় যে ঘরের যারা বড়রা আছেন তারা কিন্তু এই জাতীয় ঈদগাহর দিকে এগিয়ে আসছেন। আজ সকাল 7:30টায় যে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সেই জামাতকে ঘিরে বলা যায় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা ইতিমধ্যে এখানে নেওয়া হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে প্রতি বছরের মতো এই বছরও এই যে জাতীয় ঈদগাহ সেটিকে কিন্তু প্রস্তুত করা হয়েছে, যেখানে 35,000 মানুষ নামাজ পড়তে পারার ব্যবস্থা কিন্তু করা হয়েছে। যেখানে মহিলাদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা রাখা হয়েছে, বেশ কিছু অজুখানা করা হয়েছে। এছাড়া মহিলাদের প্রবেশ পথও কিন্তু আলাদা রাখা হয়েছে। আর কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে বোম ডিসপোজাল ইউনিট থেকে শুরু করে বাহিনীর সদস্য, শৃঙ্খলা বাহিনী যারা আছেন তারাও কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে। সবকিছু মিলে নিরাপত্তার যে বিষয়টি সেটি কিন্তু সম্পূর্ণভাবে আমরা দেখতে পাচ্ছি যেখানে তুলে ধরা হয়েছে। এছাড়া যে ঈদের যে প্রস্তুতি, যে মানুষরা আসছেন দূর দূরান্ত থেকে, তারাও কিন্তু স্বস্তিতে এই জায়গাটিতে আসতে পারছেন। আর নিরাপত্তার কথা চিন্তা করে বলা যায় যে গণপরিবহনের যে বিষয়টি, সব ধরনের সাধারণ গণপরিবহন কিন্তু এই পদ্ধতি মানা করা, সেই হিসাবে বলা যায় এখানে কোনো ধরনের গণপরিবহন, সাধারণ পরিবহনও কিন্তু চলাচল করতে পারছে না। শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনীর যে গাড়িগুলো, সে গাড়িগুলো কিন্তু প্রবেশ করার সুযোগ আছে। এছাড়া এখন পর্যন্ত যে খুতবার বিষয়গুলো সেগুলো চলছে। আর আজকে ঈদের প্রধান জামাত যে ইমামতি করবেন তিনি হচ্ছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব আব্দুল মালেক। তিনি কিন্তু আজকে এখানের ঈদের প্রধান জামাতের ইমামতি করার কথা রয়েছে। এছাড়া প্রধান উপদেষ্টা এখনও এখানে উপস্থিত হননি, তিনিও কিন্তু এই ঈদের জামাতে অংশগ্রহণ করার কথা রয়েছে। এছাড়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক থেকে শুরু করে রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও কিন্তু এই ঈদের জামাতে অংশগ্রহণ করবে। বলা যায় সব মিলে এখানে এখন পর্যন্ত ভেতরে যে প্যান্ডেল, সেখানে কিন্তু 250 জন ভিআইপির ব্যবস্থা করা হয়েছে, যেখানে নিরাপত্তার বেষ্টনী দিয়ে আলাদা করে রাখা হয়েছে। সেখানে কিন্তু রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা কিন্তু অংশগ্রহণ করার কথা রয়েছে। এই ছিল ঈদের জামাতের সর্বশেষ প্রস্তুতির অবস্থা। আকাশ, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আশরাফুল আলম আকাশ আমাদের সাথে যুক্ত হয়েছিলেন জাতীয় ঈদগাহ থেকে। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। ভিন্ন প্রসঙ্গ, আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে হবে জাতীয় সংসদ নির্বাচন। ঈদুল আজহা উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এই ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, ইতিহাসের সবচেয়ে অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। এদিকে সবার ঐকমত্যের ভিত্তিতে আগামী মাসেই জুলাই সনদ জাতির সামনে তুলে ধরার আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা। এছাড়া করিডোর ইস্যুতে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান ডক্টর ইউনূস। রহমানির রহিম। প্রিয় দেশবাসী, জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক। শুক্রবার সন্ধ্যায় ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ শুরু করেন প্রধান উপদেষ্টা। বলেন, সংস্কার, বিচার ও নির্বাচন এই তিনটি ম্যান্ডেটের ভিত্তিতে দায়িত্ব গ্রহণ করে অন্তর্বর্তী সরকার। গেল 10 মাসে নেয়া গুরুত্বপূর্ণ উদ্যোগের কথাও
উল্লেখ করেন তিনি। প্রতি বছরই এই দিনটি আমাদের সামনে হাজির হয় ত্যাগের এক মহান দৃষ্টান্ত হয়ে। পরে প্রধান উপদেষ্টা জানান, ইতিহাসের সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। 2026 সালের এপ্রিলের প্রথমার্ধে হবে জাতীয় নির্বাচন। উপযুক্ত সময়ে রোডম্যাপ ঘোষণা করবে ইসি। দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে। আমরা এমন নির্বাচন চাই যা দেখে অভ্যুত্থানের শহীদদের আত্মা তৃপ্তি পাবে, তাদের আত্মা শান্তি পাবে। আমরা চাই আগামী নির্বাচনে সবচেয়ে বেশি ভোটার, সবচেয়ে বেশি প্রার্থী ও দল অংশ নেক। এটা সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হিসেবে জাতির কাছে স্মরণীয় হয়ে থাকুক। ডক্টর ইউনূস বলেন, সবার ঐক্যমতের ভিত্তিতে আগামী মাসেই জুলাই সনদ উপস্থাপন করা হবে। এই জুলাই সনদ হলো একটি প্রতিশ্রুতি, একটি জনকল্যাণমুখী রাষ্ট্র নির্মাণের জন্য সংস্কার কমিশন যে প্রস্তাবগুলো দিয়েছে সেগুলোর মধ্য থেকে রাজনৈতিক দলগুলো যে কয়টিতে একমত হয়েছে তার তালিকা থাকবে এই সনদে। রাখাইনদের জন্য করিডোর প্রসঙ্গে প্রধান উপদেষ্টা জানান, এটি নিয়ে মিথ্যা প্রচারণা চলছে। দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি। আমরা লক্ষ্য করেছি রাখাইনের জন্য বাংলাদেশ করিডোর দিয়ে দিয়েছে বলে একটা অপপ্রচার চালানো হচ্ছে। আমি সুস্পষ্টভাবে বলছি, এটা সর্বৈব মিথ্যা। এটা চিলে কান নিয়ে যাওয়ার গল্প। যারা অসত্য কল্পকাহিনী বানিয়ে বাংলাদেশের মানুষকে ক্রমাগত বিভ্রান্ত করে অশান্তি সৃষ্টিতে নিয়োজিত, এটা তাদেরই শিল্পকর্ম। ডক্টর ইউনূস অভিযোগ করেন, নতুন বাংলাদেশ গড়ার প্রচেষ্টাকে পদে পদে বাধাগ্রস্ত করা হচ্ছে। যে কোনো আঘাত প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। আমরা একটা যুদ্ধ অবস্থায় আছি। এখন আমাদের একতাবদ্ধ থাকতে হবে যে কোনো মূল্যে। পরাজিত শক্তি এবং তাদের সহযোগীরা ওত পেতে বসে আছে আমাদের ছোবল মারার জন্য। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা। দর্শক, এই পর্যায়ে আপনাদেরকে ঈদ জামাতের আরো খবর জানাতে চাই। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে আমাদের সহকর্মী মাসুম মিয়া রয়েছেন। মাসুম, ঈদের শুভেচ্ছা। আমি দেখতে পাচ্ছি যে পেছনে ইতিমধ্যে জামাতে নামাজ শুরু হয়ে গেছে। একটু জানাবেন যে সার্বিকভাবে কেমন চিত্র দেখেছেন, বিশেষ করে নিরাপত্তা নিয়ে যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে তাতে মুসল্লিরা সন্তুষ্ট কিনা? রাশিদ, আপনি যেমনটি বলছিলেন যে এই বাইতুল মোকাররমের যে প্রথম জামাত সেটি 7টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এবং সেই যথাসময়ে কিন্তু শুরু হয়েছে এবং নামাজের এখন প্রায় শেষ পর্যায়ে। আমরা শুরুতে দেখেছি যে বাইতুল মোকাররমের শুরুতে পুলিশের যে চেকপোস্ট সেটি কিন্তু কড়াকড়ি দেখেছি। পুলিশ প্রত্যেককে কিন্তু একরকম ডিজিটাল যে যন্ত্র আছে সেটা দিয়ে তারা পরীক্ষা করার চেষ্টা করেছে এবং ব্যক্তিগতভাবে অনেকে একরকম তাদেরকে তাদের সাথে তাদের যাতে নিরাপত্তা বিঘ্নিত না হয় সেই ধরনের সব ধরনের পদক্ষেপ কিন্তু পুলিশ নিয়েছে। আপনাকে আমি একটু জানিয়ে রাখতে চাই যে এই মসজিদে বরাবরই 5টি জামাত অনুষ্ঠিত হয়। তার প্রথম জামাত অনুষ্ঠিত হয় 7টায়, দ্বিতীয়টা হয় যে 8টায়। 7টায় যে জামাতটি অনুষ্ঠিত হয় তা কিন্তু এই মাত্র শেষ হয়েছে, যেটা আপনারা দেখছেন যে এই মাত্রই সালাম ফিরিয়েছে ইমাম সাহেব এবং তার ফলশ্রুতিতে নামাজ আসলে প্রাথমিকভাবে যেটা 7টায় সেটি শেষ হয়েছে। দ্বিতীয় যে জামাত সেটি অনুষ্ঠিত হবে 8টায় এবং তৃতীয় জামাত হবে 9টায়। চতুর্থ জামাত অনুষ্ঠিত হবে 10টায় এবং পঞ্চম ও শেষ জামাত এই মসজিদ অনুষ্ঠিত হবে 10:45-এ। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে প্রধান যে জামাত সেই জামাত অনুষ্ঠিত হবে কিন্তু রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে সকাল 7:30টায় কিন্তু এই জামাতটি শুরু হবে। এছাড়া আপনাকে আমি জানিয়ে রাখতে চাই এই 7টায় যে নামাজটি আদায় হলো ঈদের, এখানে ইমামতি করেছেন যাত্রাবাড়ির তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যাপক ডক্টর খলিলুর রহমান মাদানী এবং মুরব্বী হিসেবে ছিলেন কিন্তু বাইতুল মোকাররমের মসজিদের খাদেম মোহাম্মদ আব্দুল হাদি। তো এখন পর্যন্ত বলা যাবে যে এই ঈদের যে জামাত প্রধান এবং প্রথম যে জামাতটি অনুষ্ঠিত হলো সেটি কিন্তু একরকম সুন্দর এবং নির্বিঘ্নেই হয়েছে। রাশেদ। মাসুম, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। মাসুম মিয়া আমাদের সাথে যুক্ত হয়েছিলেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররম থেকে। নির্বাচনের সময় নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে আপনার প্রতিবেদন কিছুক্ষণ আগে দেখছিলেন। সেই বক্তব্যে জাতির প্রত্যাশা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ। তবে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন নির্বাচনের সময় ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছে তাঁর দল। এদিকে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে নির্বাচনের সময় নিয়ে সন্তুষ্টির কথা প্রকাশ করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান।
শুরুতেই আপনাদের সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে 2026 সালের এপ্রিল মাসের প্রথমার্ধে। আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। সেই সময় থেকে 1 মাস। প্রধান উপদেষ্টার নির্বাচনের সময়সীমার এই ঘোষণার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো। গুলশানে নিজ বাসায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, এতে জাতির প্রত্যাশা পূরণ হয়নি। জাতির প্রত্যাশা পূরণ হয়নি। এমন একটি সময়ে নির্বাচনের সময় ঘোষণা করেছেন, যেই সময় বলতে গেলে বাংলাদেশের একটা সময় পাবলিক পরীক্ষা থাকে এবং আবহাওয়া সঠিক থাকে না। নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে। তবে নির্বাচন নিয়ে ডক্টর ইউনূসের ভাষণকে ইতিবাচক হিসেবে দেখছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, বিচার সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়ন করে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। জুলাই ঘোষণাপত্র যদি প্রতিশ্রুতি সময়ের মধ্যে হয়, জুলাই সনদ জুলাই মাসের মধ্যে হওয়ার কথা বলা হয়েছে, যদি সেই প্রতিশ্রুতিগুলো রক্ষা করা হয় তাহলে নির্বাচনের যে সময় বলা হয়েছে সেটা নিয়ে আমাদের আপত্তি নেই। কারণ আমরা আগের থেকেই বলছিলাম, যদি বিচার এবং সংস্কারের আমাদের নিশ্চয়তা তৈরি হয়, রোডম্যাপ তৈরি হয়, তাহলে ডিসেম্বর থেকে জুন যেই সময়ের মধ্যে সরকার মনে করবে সুষ্ঠু নির্বাচন সরকার কন্ডাক্ট করতে পারবে, তারা সেটা ঘোষণা করতে পারেন, সেটা নিয়ে আমাদের আপত্তি নাই। এদিকে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জামায়াত ইসলামী জানিয়েছে, প্রধান উপদেষ্টার নির্বাচনের সময় ঘোষণায় জাতি আশ্বস্ত হয়েছে। মাহবুবুর রহমান, চ্যানেল 24, ঢাকা। জাতির উদ্দেশ্যে দেয়া প্রধান উপদেষ্টার ভাষণের শব্দচয়ন রাজনৈতিক ভব্যতার সীমা অতিক্রম করেছে বলে মনে করছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির বৈঠকে এই নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে রাতে স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। পরে দলটির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে সভায় এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন হলে একদিকে আবহাওয়া সংকট এবং অন্যদিকে রমজানের মধ্যে নির্বাচনী প্রচারণা ও কার্যক্রম এমন এক পরিস্থিতি সৃষ্টি করতে পারে এই আলোচনা হয়েছে। এছাড়া কেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয় এমন কোনো সুনির্দিষ্ট কারণ প্রধান উপদেষ্টার ভাষণে উল্লেখ না থাকায় একরকম অসন্তোষ প্রকাশ করা হয়। একই সাথে দীর্ঘ ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনূস বন্দর করিডোরের মতো এমন সব বিষয়ের অবতারণা করেছেন যা অন্তর্বর্তীকালীন সরকারের 3টি ম্যান্ডেটের মধ্যে পড়ে না। আবার ওই ঈদ জামাতের খবর জানতে চাই। এবার রাজশাহীর ঈদ জামাতের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আবরার শাহির। আবরার, ঈদের শুভেচ্ছা। জানাবেন যে কয়টায় ঈদ জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে? আপনাকেও ঈদের শুভেচ্ছা রাশেদ। রাজশাহীতে এই মুহূর্তে আমরা রয়েছি কেন্দ্রীয় ঈদগাহে। এখানে সকাল 7:30টায় এবারে ঈদের জামাত অনুষ্ঠিত হবার কথা রয়েছে। তবে এরই মধ্যে নগরীর বেশ কিছু জায়গাতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে গেছে বলে আমরা জানতে পেরেছি। সকাল 7টাতে নির্ধারিত সময় ছিল। কোরবানির ঈদ হওয়াতে বেশ কিছু আনুষ্ঠানিকতা থাকে, ফলে এবারে ঈদের জামাতগুলো এগিয়ে নিয়ে আসা হয়েছে, যেটি ঈদুল ফিত্রি কিছুটা পরে থাকে। নগরীর যে প্রধান জামাত যেটি এই কেন্দ্রীয় ঈদগাতে, সেটি হবে 7:30টায়। এর বাইরে টিকাপাড়া ঈদগাতে 2টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে, একটি 7টায় এবং পরেরটি আধা ঘন্টা বাদে। এছাড়া সকাল 7টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ বেশ কয়েকটি বড় বড় জায়গাতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে ঈদের আনুষ্ঠানিকতা, যেহেতু কোরবানির আনুষ্ঠানিকতা রয়েছে, তাই সব জায়গাতেই মোটামুটি 7টা থেকে 8:30টার মধ্যেই ঈদের জামাতগুলো শেষ করা হবে। পাড়া মহল্লাগুলোতে যে যার মতো কমিটি, মসজিদ কমিটি, তারা ঘোষণা দিয়েছেন এবং প্রায় ঈদের নামাজ কিন্তু শুরু হয়েছে এবং শেষও হয়ে যাবে 8:30টার মধ্যে। এটি কিন্তু কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে। তবে এই নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা তাদের যে যার মতো সাধ্য মতো তারা গরু কিংবা অন্যান্য পশু কোরবানি করবেন এবং সেই আনুষ্ঠানিকতায় কিন্তু এবারে ঈদের সবচেয়ে বড় আনুষ্ঠানিকতা। তো এখন পর্যন্ত আমরা যেটি দেখতে পেরেছি যে ঈদগাহগুলোকে কেন্দ্র করে প্রশাসনের নিরবিচ্ছিন্ন
যে নিরাপত্তা ব্যবস্থা সেটি রাখা হয়েছে। এখানে বিভিন্ন বাহিনীর লোকজন, গোয়েন্দা সংস্থা সকলেই কাজ করছে এবং প্রশাসনের দেয়া যে আশ্বাস যে কোনো ধরনের ঝুঁকি এখন পর্যন্ত দেখা যাচ্ছে না, এবং পুলিশের পক্ষ থেকে এবং র্যাবের পক্ষ থেকেও একই কথা বলা হয়েছে। ফলে এখন পর্যন্ত নির্বিঘ্নে মুসল্লিরা কিন্তু ঈদগাতে আসছেন, ঈদের নামাজ আদায় করছেন এবং এই নামাজ শেষেই তারা কুশল বিনিময় করেই কিন্তু আবারও চলে যাবেন এই ঈদের সবচেয়ে বড় যে আনুষ্ঠানিকতা কোরবানি করতে। তো এখন পর্যন্ত শুধু আবহাওয়া এখন পর্যন্ত অনুকূলে রয়েছে, যার ফলে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। ফলে ঈদের নামাজ এবং ঈদের আনুষ্ঠানিকতা খুবই ভালোভাবে সম্পন্ন হবে বলে আশা করছে সকলেই। পাশাপাশি সকল ধরনের ব্যবস্থা সকলেই আসলে রেখেছে। সবচেয়ে বড় যেটি বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও কিন্তু সিটি কর্পোরেশন বলেছে যে তারা প্রস্তুত রয়েছে। বিকেল এবং সন্ধ্যার মধ্যে সকল যে বর্জ্য ব্যবস্থাপনা কাজ সেটি শুরু হয়ে যাবে, রাত 12টার মধ্যে সেটি সম্পন্ন হবে। তো ঈদগাতে নামাজ আর কিছুক্ষণ বাদেই 7:30টায় শুরু হয়, সেটি চলবে প্রায় 8টা পর্যন্ত। আমরা সেটির অপেক্ষায় রয়েছে। এ ছিল আমার কাছে রাশেদ। আমরা অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আবরার শাহির আমাদের সাথে কথা বলছিলেন। রাজশাহীর ঈদ জামাতের সর্বশেষ জানছিলাম তার কাছ থেকে। এই পর্যায়ে জাতীয় ঈদ জামাতের জন্য জাতীয় ঈদগাহ ময়দানে আপনাদের আরও একবার নিয়ে যেতে চাই। সকালবেলা কথা ছিল আশরাফুল আলম আকাশের কাছে, সকাল 7:30টায় সেখানে প্রধান জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আকাশ, আরও একবার আপনার কাছে যেতে চাই, নামাজ শুরু হয়েছে কিনা প্রথম কথা, আর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তিনি এসেছেন কিনা? রাশেদ, অল্প কিছুক্ষণের মধ্যে এখানে আজকে যে প্রধান ঈদ জামাত সেটি শুরু হবে। এখন পর্যন্ত আসলে মুসল্লিরা এখানে আসছেন আর খুতবা চলছে, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আর আমি যদি বলে রাখি, আজকে যে প্রধান ঈদ জামাতটি আয়োজন করা হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে, এই ঈদ জামাতে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে উপদেষ্টা মণ্ডলীর যে সদস্যরা আছেন, এছাড়া রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা কিন্তু এখানে অংশ নেওয়ার কথা রয়েছে। সেই হিসাবে কিন্তু সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে শেষ হয়েছে। বেশ কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা এখানে জোরদার করা হয়েছে, রাখা হয়েছে ওয়াচ টাওয়ার থেকে শুরু করে বোম ডিসপোজাল ইউনিট। আর আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন জায়গা থেকে, বলা যায় ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মুসল্লিরা এখানে আসছেন তাদের পরিবারের সদস্যদের নিয়ে। আর এখানে 35,000 মুসল্লির কিন্তু আজকে এই ঈদ জামাতে নামাজ পড়তে পারার মতো ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ভেতরের যে জায়গাটি সেটি কিন্তু অনেকটাই পরিপূর্ণ হয়ে গেছে এখানে যারা মুসল্লিরা আছেন মুসল্লিদের অংশগ্রহণে। আর অল্প কিছুক্ষণ বলা যায়, আর অল্প কিছুক্ষণ পরে মূলত যে ঈদ জামাত সেটি কিন্তু শুরু হতে যাবে। রাশেদ। আকাশ, অনেক ধন্যবাদ। আশরাফুল আলম আকাশ যুক্ত হয়েছিলেন জাতীয় ঈদগাহ থেকে। অন্য প্রসঙ্গে যাব। বাংলাদেশের পাশাপাশি ভারত, পাকিস্তান সহ বিশ্বের কয়েক দেশে আজ পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ভারতে বরাবরের মতো সবচেয়ে বড় জামাতের আয়োজন করা হয়েছে দিল্লির জামা মসজিদে। দেশজুড়ে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা। তবে কোরবানির ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ জারি করেছে দিল্লি প্রশাসন। নিষিদ্ধ করা হয়েছে গরু ও উটের কোরবানি। একই দিনে ঈদ পালিত হচ্ছে ব্রুনাই এবং মালয়েশিয়াতেও। শুক্রবার সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ পালন করেন মধ্যপ্রাচ্য এবং পশ্চিমা দেশের মুসলমানরা। ঈদের দিনেও অন্তত 70 জনের মৃত্যু দেখে যুদ্ধ বিধ্বস্ত গাজা। বিশ্বের নানা দেশে পালিত হচ্ছে ঈদুল আজহা। ত্যাগের মহিমায় দিনটি উদযাপন করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। ভারতে স্থানীয় সময়ে সকাল 6টা থেকে শুরু হয় ঈদের নামাজ। বরাবরের মতো সবচেয়ে বড় জামাতের আয়োজন ছিল দিল্লির জামা মসজিদে। দেশজুড়ে মোতায়েন করা হয় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা। মহারাষ্ট্র ও দিল্লিতে মাঠে নামানো হয় অতিরিক্ত নিরাপত্তা কর্মী। যে কোনো অরাজকতা এড়াতে আগের রাত থেকেই পায়ে হেঁটে টহল দেন তারা। তবে কোরবানির ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ জারি করেছে দিল্লি প্রশাসন। নিষিদ্ধ করা হয়েছে গরু ও উটের কোরবানি। সরকারি তত্ত্বাবধানের বাইরে কোরবানি দিলে হতে পারে জেল ও জরিমানা। অন্যদিকে পাকিস্তানের সবচেয়ে বড় জামাত ফয়সল মসজিদে। ইসলামাবাদে বর্জ্য অপসারণে শহরটিতে মাঠে নামানো হয়েছে 2500 কর্মীকে। দ্রুত আবর্জনা পরিষ্কারে সরকারি সেবা পেতে খোলা হয়েছে হটলাইন। একই দিনে ঈদ পালিত হচ্ছে ব্রুনাই ও মালয়েশিয়াতে। এর আগে শুক্রবার ঈদ পালন করেন সৌদি আরবের মুসলমানরা ও বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা 16 লাখ হাজি।
সৌদির সাথে মিল রেখে একই দিনে ঈদ পালন করেন সংযুক্ত আরব আমিরাত, ওমান, কুয়েত, কাতার সহ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশ। জামাতের পর কোরবানি দেন দেশগুলোতে থাকা প্রবাসী বাংলাদেশিরাও। শুক্রবার ঈদ পালিত হয় যুক্তরাজ্য, জার্মানি সহ ইউরোপের নানা দেশ ও যুক্তরাষ্ট্রে। তবে ঈদের আনন্দ স্পর্শ করেনি গাজার বাসিন্দাদের। ঈদের আগে যেন আরও বেড়েছে ইসরায়েলের হামলা। বিশ্বের বেশিরভাগ দেশ যখন উদযাপনে মশগুল, তখনও হয়তো স্বজনদের মরদেহ হাতে মাতম চলছে কোনো না কোনো ফিলিস্তিনি ঘরে। তবু সৃষ্টিকর্তার নৈকট্য লাভের আশায় ধ্বংসস্তূপেই ঈদের নামাজ আদায় করেন গাজাবাসী। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। দর্শক, এই ছিল আজকের সকাল 7টার খবর। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। ঈদের শুভেচ্ছা আরও একবার।